তো সান্ডার খোঁজে চলে গেলাম সরাসরি গোদাগাড়ি রিজার্ভ ফরেস্টে। তো কিভাবে গেলাম এবং কি কি দেখতে পেলাম সেই সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। তো এই ভিডিওতে আমরা তুলে ধরছি অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের কাটানো মজার কিছু মুহূর্ত। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, তো আজকে আমরা যাচ্ছি গোদাগাড়ি। আমরা কখনো আগে পরে যাইনি এবং আমরা জানি না কোন রুটে যেতে হয়, বাসে যেতে হয় নাকি অটোতে যেতে হয় সেটা আমরা জানি না। তো আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি। ম্যাপ দেখে যেতে হয় গাই, সে তো জানেই না, ভার্সিটিতে পড়ে। ঠিক আছে, তো আমরা যাই গোদাগাড়ি, আমাদের সাথেই থাক। তো আমরা অলরেডি রিকশায় উঠে গিয়েছি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে আমরা অগ্রসর হলাম। তালাইমারি থেকে ডান দিকে গিয়ে রিক্সা ধরে সামনের দিকে অগ্রসর হয়ে আমরা পৌঁছে গেলাম ভদ্রা থেকে বাম দিকে মোড় নিয়ে আমরা পৌঁছে গেলাম রেলগেট। তো রিক্সা থেকে নেমে এখন আমরা বাস খুঁজতেছি। তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। বাসে উঠে এখন আমরা ডিরেক্টলি গোদাগাড়ি পৌঁছাবো। তো আমরা বাসে উঠে গেলাম অলরেডি। প্রচন্ড গরমে আমরা পুরো ঘেমে গেছি। এখন আমরা বাসে বসে আছি। কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা যাত্রা শুরু করলো এবং আমরা গরমের মধ্যে কিছুটা প্রশান্তি অনুভব করলাম। বর্ণালী দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হলাম। রাস্তার মধ্যে পড়লো রেল ক্রসিং। আমাদের বাস আবারও ছুটে চললো দুরন্ত গতিতে, কিন্তু আমরা প্রবেশ করলাম একটি বাজে রাস্তায়, যে কারণে আমরা ছোটখাটো একটি যানজটেরও শিকার হলাম। তবে রাস্তা খারাপ হওয়ার কারণ এখানে রাস্তার কাজ চলছে। তো আমরা চলে আসছি গোদাগাড়ি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আমরা আরো ভিতরে যাব। প্রেমতলী আমাদের জায়গাটার নাম, যে জায়গাটা আমরা যাব। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তারপর আমরা অটো ধরে যাব প্রেমতলীর দিকে। আর প্রেমতলীতে আমাদের সেই সংরক্ষিত রিজার্ভ নারী যাই আমি প্রেমতলী। হ্যাঁ, তো সেখানে গিয়ে আমরা দেখি সান্ডা পাওয়া যায় কিনা। ওই সান্ডার তেলটা রিয়াদের খুব কাজে লাগবে। তো অটো নিয়ে আমরা যাচ্ছি প্রেমতলীর দিকে। এই সাইডে বসে আছে। তো অটো থেকে নামলাম, কিন্তু আমাদের জার্নি মোটে শেষই হচ্ছে না। বাট আমরা আমাদের গন্তব্যস্থলের একদম কাছাকাছি চলে এসেছি। এখন এই গলির ভিতর দিয়ে কিছু দূর আমাদের হাঁটতে হবে, তারপর আমরা চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। তো আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত রিজার্ভ ফরেস্টে, যেখানে আমরা সান্ডার খোঁজে এসেছি। তো এই সামনে একটা নদী দেখতে পাচ্ছেন, এই নদীর ওপারে হচ্ছে সেই বনটা। নৌকায় উঠে গেছি। সবচেয়ে অল লাইফে সবচেয়ে ছোট নদী পার হচ্ছি। এর চেয়ে ছোট নদী এখনো দেখিনি আমি অল লাইফে। ওই যে ফলদের ওপর, এটা মূলত নদী না আর কি, পদ্মা নদী। মাঝখানে একটা চর পড়েছে, সেই চরের কারণে আর কি নদীটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এটা পদ্মা নদীর একটা অংশ বলা যেতে পারে। তো যেহেতু আমি একাই জুতা পরা ছিলাম, তাই আমাকে লাফ দিয়ে নামতে হলো নৌকা থেকে। তো এখন আমাদের এই পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। Oh my God! তো আমরা অলরেডি বনের অনেক ভিতরে চলে এসেছি। আশেপাশে আমরা ছাড়া আর কোনো বসতি নাই, আর কোনো মানুষের চিহ্ন নাই। পিছনে একটা প্রাণী আসতেছে, ওটাকে আপনারা প্রাণী ভেবে ভুল করবেন না, ওটা রক্ত মাংসের একটা মানুষ। ছেলেটার নাম হচ্ছে কি বলো রিয়াদ, ওর নামটা বলো। তুই কিছু তো বলে দিলি নাম। পিছনে একটা অংশের বন আমরা পার করে আসলাম, আর ওইদিকে সামনে আরো একটা অংশের বন। মাঝখানে এই জায়গাটা হচ্ছে ফাঁকা, আর ওই পিছনে একদম পিছনে হচ্ছে আমার নদী। তো এখন আমরা আর একটু ভিতরে যাই, একদম গভীরে আমরা যাই, দেখি সান্ডা আমরা পাই কিনা। তবে স্থানীয় লোকদের কাছ থেকে আমরা যেটা শুনেছি যে এখানে রাসেল ব্যাপারের উপদ্রব খুব বেশি। জানি না আমাদের সামনে পড়বে কিনা, বাট আমরা একদম ভিতরে যাব গভীর ঘন জঙ্গলে।
তো বনের শেষ প্রান্তে আমরা খুঁজে পেলাম পদ্মা নদীর সুন্দর দৃশ্য। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম একদম এই ফরেস্টের শেষের দিকে। আমার হাতের পিছনে হচ্ছে পদ্মা নদী, আর ঠিক পদ্মা নদীর উপরেই একদম ভারতের বর্ডার। মানে বলতে পারেন যে ইন্ডিয়া এবং আমাদের মাঝখানে গ্যাপটা শুধুমাত্র নদীটা, এই নদীর পরে ওপার ভারত। আমরা একদম ভারতের দ্বার প্রান্তে চলে এসেছি এবং এই জায়গাটাতে জানি না কখন বিয়েতে আমাদের উপর কি করতে পারে। রিয়াদ বলে দিয়েছে শব্দটা, বাট শব্দটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর আমার আমি আর সার্চিং ফর শত্রুস আর হচ্ছে আমরা সান্ডা এখনো খুঁজতেছি। আমাদের সাথে সান্ডার বড় ভাই কানাডা, আমাদের সাথে আছে উগান্ডা। আমাদের সাথে সান্ডার বড় ভাই উগান্ডা আছে। এই যে উগান্ডা, আমরা সান্ডার আছে। তো এই যে পিছনে জঙ্গলটা আরো ঘন, তো আশা করি এইদিকে আমরা সান্ডা খুঁজে পাবো। ফাহিম, ফারদিন, নিশাদ ওরা গেছে নিচে ছবি তুলতে, ওই একদম নিচে পদ্মার কিনারায়। আর আমরা এই যে ফরেস্টটা ক্রস করে এখন আমরা নিচে যাচ্ছি। ও জায়গাটায় খুব ঝোপঝাড় বেশি, আর সাপের উপদ্রব খুব বেশি, বিশেষ করে পদ্মার পার ঘন জঙ্গল। রাসেল ভাইপারের উপদ্রব এখানে খুবই বেশি। জায়গাটার ভিউটা দেখেন, এই সাইডে মানে এই গাছের যে গুড়িগুলো সেগুলো দেখতে সুন্দর লাগছে বেশ। এখানে বসার মতো একটা জায়গা আছে, ওই যে ওরা অলরেডি চলে গিয়েছে ওইখানে, আমরা এখন যাব। বাট এই জায়গাটা খুবই খাড়া ঢাল বিশিষ্ট, ক্যামেরায় তোমার বোঝা যাচ্ছে না, কিন্তু পাহাড়ের মতো অনেকটা। ও মাই গড, মোটামুটি একটা ডেঞ্জারাস জায়গায় চলে আসছি। এখন আমাদের একটা চার পার হতে হবে, আর এই চারটা খুবই সরু। আর আমার এক হাতে মোবাইল ফোন, ও ফোনটা হাতে থেকে পড়ে গেলে শেষ। ও মাই গড, ও এটা কাঁপছে। ও মাই গড, তো একবার হয়ে যাক সেই সিগনেচার পোজ। Need a little bit of company, you met me at the perfect time. তো আমরা এখন জঙ্গল পার করে একটা নতুন জায়গায় আছে, একটা চারের মতো জায়গা। এখানে বসার জন্য একটু মাচা আছে। এরকম আরো পিছিয়ে একটা জায়গা আছে এই সাইডে মানে নদীর মধ্যে এরকম একটা জায়গা, আসলে খুব সুন্দর। তো এখানে অনেকে দুটো সময় কাটাচ্ছে, ছবি টবি তুলতেছে। জাস্ট অ্যাবসলিউটলি অ্যামেজিং একটা। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা আবার নৌকার দিকে আগাচ্ছি। নৌকায় করে আমাদের তাড়াতাড়ি পার হতে হবে, কারণ কি 7টার পর এখানে আর কি নৌকার সার্ভিসটা বন্ধ থাকে। তো আমাদের তাড়াতাড়ি অগ্রসর হতে হবে, দেন আমরা নৌকায় উঠবো। তো আশেপাশের ভিউটা একটু দেখেন, চারিদিকে শুধু ঘন গাছপালা, আর আশেপাশে লোক বলতে শুধুমাত্র আমরা 5 জন, যে 5 জন আমরা এখানে ঘুরতে এসেছি। আর এখানে সচরাচর কেউ আসে না। আর এটা হচ্ছে সরকারি একটা রিজার্ভ ফরেস্ট, যে কারণে মানে সরকার কর্তৃক এটা পরিচালিত হয়। সাধারণ মানুষের এখানে আসার তেমন কোনো দরকার পড়ে না। আর এখানকার যেসব গাছগাছালি বা অন্যান্য যেসব বন্য প্রাণীগুলো আছে, এগুলো নিয়েও রেস্ট্রিকশন আছে। এগুলো কেউ এখান থেকে ধরতে পারবে না, বা এই যে জীববৈচিত্র্য, এটার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, যে কারণে সাধারণ মানুষ এখানে কাজ না থাকলে খুব একটা বেশি আসে না। তো যাত্রাপথে আমরা দুটো শেয়াল দেখলাম। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। এবার এই দৃশ্যটা দেখুন। এবার অরিজিনাল দৃশ্যটি দেখুন। যদি স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে ইগলটা এডিট করা, জিনিসটা একটু মজা করে বানানো হয়েছে। তবে এই ভিডিওটা বানানোর জন্য আমাকে অনেক দূর দৌড়াতে হয়েছে। তো ওই যে দূরে আমাদের নৌকা আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে। তো আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এবং এই যে রিজার্ভ ফরেস্ট গোদাগাড়ি, এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো সেটার উত্তর দিতে। আর নেক্সট কোন জায়গা থেকে আপনারা ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেই জায়গায় গিয়ে ভিডিওটা তৈরি করব। এবং ফেসবুকে দেখলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিন, এবং ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।